মোহাম্মদ জাফর ইকবালের নিশিকন্যা বইটি থেকে পড়ছি। বইটি পার্ল পাবলিকেশনের 21শে বইমেলা 2003-এ প্রথমবার প্রকাশিত হয়। প্রচ্ছদ লিখেছিলেন ধ্রুব এস। এখানে বইটাতে কতগুলো গল্পের সমাহার। গল্পগুলো এক এক করে আমরা পড়ব। প্রথমেই আছে আয়না। আয়না, জাফর ইকবাল। রূপা বলল, আব্বু, আম্মু মারা যাবার পর তোমার আরেকটা বিয়ে করা উচিত ছিল। রূপা আর তার বাবা শাহেদ ডাইনিং টেবিলে বসে খেতে বসেছে। রূপার কথা শুনে শাহেদ একটা বিষম খেল। কাশতে কাশতে বলল, কি বললি? আমার বিয়ে করা উচিত ছিল? হ্যাঁ, রূপা মাথা নাড়ল। অবশ্যই বিয়ে করা উচিত ছিল। কেন? তাহলে আমার একটা কথা বলার মতো মানুষ থাকতো। কোনো কিছু সমস্যা হলে তার সাথে কথা বলতে পারতাম। শাহেদ হাসি হাসি মুখ করে বলল, তুই কেমন করে জানিস সেই মহিলা তোর কথা শুনতো? যদি ডাইনি টাইপের একটা মহিলা হতো? রূপা মাথা নেড়ে বলল, তুমি কেন ডাইনি টাইপের একটা মেয়ে বিয়ে করবে? তোমার সুইট টাইপের একটা মেয়ে বিয়ে করা উচিত ছিল। হাসি খুশি মাই ডিয়ার টাইপের। শাহেদ প্লেটে ভাত নিতে নিতে বলল, মাই ডিয়ার টাইপের একজন মাই ডিয়ার টাইপের হয়ে যেতে কতক্ষণ? ফিয়ার টাইপের, সরি, মাই ডিয়ার টাইপের একজন মাই ফিয়ার টাইপের হয়ে যেতে কতক্ষণ? ঠাকুরমার ঝুলি পড়িসনি? আব্বু, ওগুলো পুরোনো দিনের বই। রিয়েল লাইফে এগুলো হয় না। খামোখা কেন একজন মানুষ ডাইনি টাইপের হবে? শাহেদ এবার মুখে একটা হতাশার ভাব ফুটিয়ে বলল, তুই এই কথাটা 7 বছর আগে কেন বললি না? আমি তোর কথা ভেবে বিয়ে করলাম না, আর এখন তুই আমাকে সেজন্য দোষ দিচ্ছিস। এখন তাহলে করে ফেলো। এখন? হ্যাঁ। শাহেদ তার কাঁচা পাকা চুল দেখিয়ে বলল, সব চুল পেকে যাচ্ছে, এখন আমাকে কে বিয়ে করবে? আফসোস, যখন সময় ছিল তখন কেউ আমাকে বলল না। আসলে কথাটি সত্যি নয়। রূপার এখন বয়স 15। তার বয়স যখন 8, তখন রূপার মা মালা খারাপ ধরনের একটা ব্লাড ক্যান্সারে মারা গিয়েছিল। শোকের প্রথম ধাক্কাটা কেটে যাবার পর শাহেদের মা, বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই তাকে একটা বিয়ে করার পরামর্শ দিয়েছিল। সবাই যখন রূপার কথাই বলছিল, মেয়েটা তা না হলে একেবারে একলা হয়ে যাবে, শাহেদ রাজি হয়নি। রূপার মায়ের জায়গায় সে কিছুতেই অন্য একটা মহিলার কথা চিন্তা করতে পারেনি। সেই 8 বৎসর থেকে শাহেদ রূপাকে মানুষ করে এনেছে। সকালে ঘুম থেকে তুলেছে, নাস্তা করিয়ে স্কুলে নিয়ে গেছে, নিজে স্কুল থেকে আনতে না পারলে কাউকে দিয়ে আনিয়েছে, রাত্রে ঘুম পাড়িয়েছে, ঘুমিয়ে যাবার পর রাত জেগে নিজের কাজ করেছে। রূপার অসুখ হলে বুকে চেপে ধরে হেঁটেছে, মাথায় পানি ঢেলেছে, ঘন্টায় ঘন্টায় থার্মোমিটার দেখেছে। মালা বেঁচে থাকলে যা যা করতো শাহেদ তার সবকিছুই করেছে, তবুও কখনোই তার জায়গাটা পূরণ করতে পারেনি। মা দিয়ে কখনো কখনো বাবার অভাব পূরণ করা যায়, কিন্তু বাবা দিয়ে কখনো মায়ের অভাব পূরণ হয় না। রূপা নিজের প্লেটের খাবার নাড়াচাড়া করতে করতে বলল, তুমি বিয়ে করলে আরো একটা জিনিস হতো। কি জিনিস? আমার আরো কয়টা ভাই বোন থাকতো, আমাকে সব সময় একলা থাকতে হতো না। শাহেদ একটু অবাক হয়ে বলল, তোকে সবসময় একলা থাকতে হয় কে বলেছে? স্কুলে এত বন্ধু বান্ধব। স্কুলের বন্ধু বান্ধব একরকম আর ভাই বোন অন্যরকম। তুই কেমন করে জানিস? না জানার কি আছে, আমি দেখি না। শাহেদ তার মেয়েটির জন্য এক ধরনের বেদনা অনুভব করে। সত্যি এই মেয়েটি একা। আগে কখনো সেটি নিয়ে কখনো অভিযোগ করেনি। ইদানিং মাঝে মাঝেই এটা বলছে। আজকাল শাহেদ নিজেও অনেক ব্যস্ত হয়ে পড়েছে। বাসায় আসতে প্রায়ই বেশ রাত হয়। রূপার মায়ের নাম দিয়ে সে মালা ইলেকট্রনিক্স নামে যে ফ্যাক্টরিটা শুরু করেছে, বছরখানেক হলো সেটা নিজের পায়ে দাঁড়িয়েছে। গতবার মাত্র প্রথমবার সেটা বাইরে কিছু যন্ত্রপাতি এক্সপোর্ট করেছে। কাজকর্ম নিয়ে খুব ব্যস্ত থাকে। মনে মনে ভেবেছিল রূপা বড় হয়েছে, ছোট থাকতে তাকে যত সময় দিয়েছে এখন আর তত সময় না দিলেও চলবে। কিন্তু সেটা মনে হয় সত্যি নয়। 15-16 বছরের মেয়ের সম্পূর্ণ ভিন্ন একটা জগৎ থাকে। সেখানে হঠাৎ করে ঢোকা যায় না।
কিন্তু সেই জগতের কাছাকাছি থাকতে হয়, তা না হলে হঠাৎ করে মাঝখানে বিশাল দূরত্ব হয়ে যায়। শাহেদ তার খাওয়া শেষ করে এক গ্লাস পানি খেয়ে রূপার দিকে তীক্ষ্ণ চোখে তাকালো, জিজ্ঞেস করলো, তুই সত্যি সত্যি খুব একা? রূপা এবারে কেমন যেন লজ্জা পেয়ে যায়, জোরে জোরে মাথা নেড়ে বলে, না আব্বু, আমি এমনি ঢং করছিলাম। ঢং? হ্যাঁ, রূপা হেসে বলল, আমি তো টিনেজার। টিনেজাররা হচ্ছে ঢঙের মাঝে সবচেয়ে বড় এক্সপার্ট। শাহেদ একটা ছোট দীর্ঘশ্বাস ফেলে বলল, তুই আসলে সত্যি কথাই বলেছিস। আসলেই তুই খানিকটা লোনলি। না আব্বু, আমি ঠিকই আছি। তুই ঠিক নাই। তোর বয়সী বাচ্চা কাচ্চারা যখন বাসায় আসে তখন সেখানে মা থাকে, ভাই বোন থাকে। তোর বেলায় কেউ থাকে না, তুই একা। ময়না খালা আছে, ইদ্রিস চাচা আছে। ময়না খালা কাজের বুয়া, ইদ্রিস চাচা বহুদিনের পুরনো ড্রাইভার। তারা আর যাই করুক, 15-16 বছরের একটা মেয়ের নিঃসঙ্গতা যে দূর করতে পারবে না সেটা রূপা আর শাহেদ দুজনেই জানে। তাই দুজনের কেউই কোনো কথা বলল না, দুজনেই একটু হাসির ভান করলো। শাহেদ পানির গ্লাসটায় আরো খানিকটা পানি ঢালতে ঢালতে বলল, একটা কাজ করা যাক। কি কাজ? একটা বড় ভ্যাকেশন নেওয়া যাক। ভ্যাকেশন? রূপা অবাক হবার ভান করে বলল, তুমি ভ্যাকেশন নেবে? কেন, আমি ভ্যাকেশন নিতে পারি না? আগে একবার নাও, তারপর দেখি। শাহেদ গলায় উৎসাহ ঢেলে বলল, তুই আর আমি কোনো একটা জায়গায় একসাথে, কি বলিস? রূপা হাসতে হাসতে বলল, কোথায় যাবে শুনি? চিটাগাং হিল ট্র্যাক্স যেতে পারি, তা না হলে সুন্দরবনে। জ্যোৎস্না রাতে সুন্দরবন যা চমৎকার নাকি দেখায়। রূপা খিলখিল করে হেসে বলল, আব্বু, তুমি শুধু শুধু এত প্ল্যান প্রোগ্রাম করছো। তুমি তোমার মালা ইলেকট্রনিক্স ছেড়ে একদিনও থাকতে পারবে না। একদিন কেন, এক বেলাও থাকতে পারবে না। এক বেলা কেন, 1 ঘন্টাও থাকতে পারবে না। সাহেব গম্ভীর গলায় বলল, তুই বাজি ধরতে চাস? ঠিক আছে, কি বাজি ধরবি? তুমি বলো। যদি সত্যি সত্যি তোকে নিয়ে লম্বা একটা ভ্যাকেশনে যাই, তাহলে তোর যত হাউকাউ মার্কার সিডি আছে সবগুলো নালায় ফেলে দিয়ে আসবি। রূপা আঁতকে উঠে বলল, ইস আব্বু, তুমি এসব কি বলছো? এত কষ্ট করে সিডি গুলো কালেক্ট করেছি আর সেগুলো তুমি ফেলে দেবে? সাহেব চেয়ারে হেলান দিয়ে মাথা নাড়তে নাড়তে বলল, কি যে তোরা মজা পাস এই চেঁচামেচি শুনে। না আছে কোনো লিরিক, না আছে কোনো সুর। রূপা গলা উঁচিয়ে বলল, আব্বু, আমি বাজি ধরে বলতে পারি তুমি যখন ছোট ছিলে তখন তোমার আব্বুও তোমাকে বলেছেন কি সব হাউগাউ মার্কা গান শুনিস, না আছে সুর, না আছে তাল। শাহেদ হেসে ফেলল, রূপা ঠিকই বলেছে। সে যখন কলেজে পড়তো তখন বিটলস নিয়ে খুব হইচই। একদিন কোথায় জানি বিটলসের গান হচ্ছে, তখন হঠাৎ করে তার বাবা এসে গেলেন। গান শুনে চোখ কপালে তুলে বললেন, এই লোককে কি কুকুরে কামড়েছে, এইভাবে চিৎকার করছে কেন? রূপা ঠিক বিশ্বাস করেনি, কিন্তু সাহেব সত্যি সত্যি পুরো 2 সপ্তাহের জন্য ছুটিতে যাওয়ার প্রস্তুতি নিয়ে নিল। প্রথমে রাঙামাটি, সেখান থেকে কক্সবাজার, কক্সবাজার থেকে সুন্দরবন। রাঙামাটিতে তার পরিচিত এক বন্ধুর বাসায়, কক্সবাজারের পর্যটনের হোটেলে, সুন্দরবনে একটা রেস্ট হাউসে। এই 2 সপ্তাহের ছুটিতে শাহেদ কিছুই করবে না, শুধুমাত্র বিছানায় আধশোয়া হয়ে গল্পের বই পড়বে বলে ঠিক করলো। সেটা শুনে রূপা খিলখিল করে হেসে বলল, আব্বু, তুমি যদি পুরো 2 সপ্তাহ বিছানাতেই শুয়েই থাকবে, তাহলে এত কষ্ট করে রাঙামাটি, কক্সবাজার আর সুন্দরবন কেন যাচ্ছ? তুমি তোমার ঘরে গিয়েই শুয়ে থাকো না কেন? শাহেদ অপ্রস্তুতের মতো হেসে বলল, ধুর বোকা, সবকিছুর জন্য একটা অ্যাটমসফিয়ার লাগে না? এই ঘরে শুয়ে থাকা আর সুন্দরবনের রেস্ট হাউসে শুয়ে থাকা এক ব্যাপার হলো? কাজেই বেশ হইচই করে ভ্রমণের প্রস্তুতি শুরু হলো। রূপার ক্লাসের মেয়েরা চোখ কপালে তুলে রূপাকে বলল, 2 সপ্তাহ জঙ্গলে থাকবি? রূপা বলল, 2 সপ্তাহ জঙ্গলে না, 1 সপ্তাহ জঙ্গলে, বাকি 1 সপ্তাহ রাঙামাটি আর কক্সবাজারে। ওই একই কথা। মোটেও এক কথা না। তোর রাঙামাটিতে টেলিভিশন আছে, স্টার ওয়ার্ল্ড আছে, এমটিভি আছে? রূপা মুখ গম্ভীর করে বলল, আমি কি টেলিভিশন দেখার জন্য যাচ্ছি? আমি আমার আব্বুর সাথে ভ্যাকেশনে যাচ্ছি। রূপার বান্ধবী সোনিয়া বলল, সেটাই তো আমার প্রশ্ন। মানুষ তার বাবার সাথে ভ্যাকেশনে যায় কেমন করে? আমি আর আব্বু একসাথে থাকলে কোনো কথাই বলতে পারি না। আরো দুজন এই বিষয়ে একমত হয়ে গেল। একজন জিজ্ঞেস করলো, রূপা, তুই তোর আব্বুর সাথে এই 2 সপ্তাহ কি নিয়ে কথা বলবি? কি নিয়ে কথা বলবো মানে? তোদের সাথে কি নিয়ে কথা বলি?
আমাদের সাথে যা নিয়ে কথা বলিস তাই নিয়ে তুই তোর আব্বুর সাথে কথা বলিস? রূপা হাতে কিল দিয়ে বলল, হ্যাঁ, 100 বার বলি। রূপার বান্ধবীরা খানিকটা বিস্ময় এবং অনেকটা অবিশ্বাস নিয়ে তার দিকে তাকিয়ে রইল। শাহেদ রূপাকে নিয়ে ঢাকা থেকে ট্রেনে চট্টগ্রাম রওনা দিল। প্রথমে ভেবেছিল প্লেনে চলে যাবে, কিন্তু পরে সেই পরিকল্পনা বাতিল করে দিল। ভ্রমণের পুরো ব্যাপারটাই হচ্ছে ধীরে সুস্থে উপভোগ করে যাওয়া। প্লেনে সেটা হয় না। সেখানে সারাক্ষণই এক ধরনের তাড়া থাকে। ট্রেনে চট্টগ্রাম পৌঁছে একটা গাড়ি করে শাহেদ আর রূপা যখন তার বন্ধুর ঠিক করে রাখা বাসায় পৌঁছল, তখন সন্ধে হয়ে গেছে। বাসার সামনে শাহেদের বন্ধু অপেক্ষা করছিল। গাড়ি থামতেই ঘর থেকে বের হয়ে এলো। রূপা গাড়ি থেকে নেমে অবাক হয়ে বাসাটির দিকে তাকিয়ে থাকে। হ্রদের তীরে গাছগাছালি ঢাকা একটি টিলার উপরে একেবারে ছবির মতো একটা বাসা। দেখে মনে হয় কেউ বুঝি ক্যালেন্ডার থেকে কেটে এনে লাগিয়েছে। শাহেদ তার পুরনো বন্ধুর সাথে দেখা হওয়ার পর প্রাথমিক উচ্ছ্বাস শেষ করে রূপার সাথে পরিচয় করিয়ে দিয়ে বলল, রূপা, মা, এই হচ্ছে আমার বন্ধু মতিন। আমরা যখন স্কুলে পড়তাম তখন এর মতো পাজি ছেলে একটা ছেলে ছিল না। রূপা তার আব্বুর দিকে তাকিয়ে বলল, আর তুমি নিজে কিরকম মানুষ ছিলে সেটা বলবে না? শাহেদের বন্ধু মতিন হা হা করে হেসে বলল, ইয়াং লেডি, তুমি ঠিকই ধরেছ। তোমার বাবা বিখ্যাত ইন্ডাস্ট্রিয়ালিস্ট শাহেদ রহমান ছেলেবেলায় মোটেই ধোয়া তুলসী পাতা ছিলেন না। ভেরি ফ্র্যাঙ্কলি, যদি কোনো পাতার সাথে তুলনা করতে হয়, সেটি হবে বিছুটি পাতা। ছেলেবেলার কথা মনে করে দুই বন্ধু আবার খানিকক্ষণ হাসাহাসি করলো। হাসাহাসি একটু কমে আসতেই রূপা বলল, চাচু, আপনার এই বাসাটা খুব সুন্দর। মতিন মাথা নেড়ে বলল, এটা আমার বাসা না, এটা আমার পরিচিত একজনের বাসা। তার ছেলে একটু আধপাগলা ধরনের ছিল। ছেলেটা মারা যাবার পর পুরো ফ্যামিলি আমেরিকা চলে গেছে। আমাকে দায়িত্ব দিয়েছে বিক্রি করে দেবার জন্য। রূপা তার আব্বু শাহেদের হাত ধরে বলল, আব্বু, তুমি এটা কিনে ফেলো। মতিন শাহেদের দিকে তাকিয়ে বলল, এটা মন্দ আইডিয়া না, কিনে ফেল। ঢাকার বাইরে রিল্যাক্স করার একটা জায়গা পাবি। শাহেদ ভুরু কুঁচকে বলল, তোর ধারণা আমি কচকচে টাকার উপরে শুয়ে থাকি? তুই জানিস আমার ব্যাংক লোন কত? ব্যাংক লোন না হয় আরো কিছু বাড়িয়ে নিলি। শাহেদ বাসাটার দিকে খানিকক্ষণ মুগ্ধ চোখে তাকিয়ে থেকে বলল, তবে বাসাটা অপূর্ব। হ্রদের ধারে টিলার উপরে এত সুন্দর সেটিং যে অবিশ্বাস্য ব্যাপার। মতিন বলল, ডিসিশন নিয়ে নে, আমি তোকে পানির দরে কিনিয়ে দেব। রূপা শাহেদের হাত টেনে বলল, কিনে ফেলো আব্বু। শাহেদ রূপার ঘাড় ধরে মৃদু ঝাঁকুনি দিয়ে বলল, তোর কথা শুনে মনে হচ্ছে বাসা কিনে ফেলা বাজার থেকে ইলিশ মাছ কেনার মতো, ইচ্ছে হলেই কিনে ফেলা যায়। মতিন চোখ মটকে বলল, বাসার বাইরে থেকে দেখেই তোরা মুগ্ধ হয়েছিস, ভিতরে গেলে একেবারে পাগল হয়ে যাবি। এত সুন্দর ডিজাইন দেখা যায় না। অনেক সুন্দর বাসা আছে যেগুলো এমন কেমন জানি বেশি সাজানো মনে হয়। এটা সেরকম নয়। এটা ভেরি ওয়ার্ম অ্যান্ড কোজি। শাহেদ ভুরু কুঁচকে মতিনের দিকে তাকিয়ে বলল, তুই কবে থেকে বাসার দালাল হয়ে গেলি? একেবারে রিয়েল এস্টেট এজেন্টের মতো কথা বলতে শুরু করেছিস। মতিন হা হা করে হেসে বলল, পুরোপুরি এজেন্ট এখনো হতে পারিনি, তাই বাসার দুটো বড় ঝামেলার কথাও বলে দেই। রূপার বান্ধবী সোনিয়া বলল, সরি, এখানে পাতা উলটপালট হয়ে গেছে। কত 15, পিডিএফ এর প্রবলেম। হ্যাঁ। আহ, রূপা চোখ বড় বড় করে বলল, ঝামেলা? হ্যাঁ, একটা কাল্পনিক আর একটা বাস্তব। মতিন রূপার দিকে তাকিয়ে বলল, কাল্পনিকটা শুনে তুমি ভয় পাবে না তো? রূপা শঙ্কিত চোখে মতিনের দিকে তাকিয়ে বলল, না চাচ্চু, মনে হয় ভয় পাবো না। গুড। বাসার প্রথম ঝামেলা হচ্ছে এর সুনাম নিয়ে। এর কোনো সুনাম নেই। ভৌতিক বাসা হিসেবে এর দুর্নাম আছে। ভৌতিক বাসা? হ্যাঁ, এখানে যে মানুষটি থাকতো তার নাম ছিল সেলিম। সে হঠাৎ করেই মারা যায়। মৃত্যুটা মোটামুটি একটা অস্বাভাবিক মৃত্যু ছিল, তাই সবাই এই বাসাটাকে হন্টেড হাউস বলে ভাবতে ভালোবাসে। রূপা ভয়ে ভয়ে বলল, কিরকম হন্টেড হাউস চাচ্চু? রাত্রিবেলা কেউ হাঁটাহাঁটি করে, হাসে? সেটা তো আমি জানি না। আমি বহু রাত এখানে থেকেছি, বিছানায় শোয়া মাত্রই ঘুম। ভূত হাঁটে কি নাকি হাসে সেটা তো জানি না। সাহেব জিজ্ঞেস করলো, আর দ্বিতীয় ঝামেলাটা কি? দ্বিতীয় ঝামেলা হচ্ছে এখানে যাওয়া আসা নিয়ে।
বাসাটা একেবারে শহরের বাইরে, নির্জন একটা জায়গা, ধারে কাছে কোনো মানুষ থাকে না। হঠাৎ করে কোনো ইমার্জেন্সি হলে কোনো সাহায্য আসার কোনো সুযোগ নেই। শাহেদ ভুরু কুঁচকে বলল, তুই এরকম জায়গায় আমাকে তুলে দিচ্ছিস? মতিন শাহেদের পিঠে থাবা দিয়ে হা হা করে হেসে বলল, তোর ভয় পাওয়ার কোনো কারণ নেই। তোরা যে কদিন থাকবি সেই কয়দিন বাসায় পাহারার জন্য আলাদা লোক থাকবে। সর্বক্ষণ তোদের জন্য একটা গাড়ি আর ড্রাইভার থাকবে। রান্না করার জন্য একটা বাবুর্চি, কাজকর্মে সাহায্য করার জন্য 2 জন বয়। তুই যদি চাস তাহলে থানা থেকে পুলিশও নিয়ে এসে রাখতে পারি। সাহেব বলল, থাক, এখানে এসেছি নিরিবিলি কয়েকদিন থাকার জন্য। তুই যদি পুলিশ আর বিডিআর দিয়ে বাসা বোঝাই করে ফেলিস তাহলে তো মুশকিল। আসলে পুরো এলাকাটা অসম্ভব সেফ। তোরা তো ঢাকা থেকে এসেছিস সেজন্য বলছি। ঢাকার মানুষ হচ্ছে প্যারানয়েড, কেউ কাউকে বিশ্বাস করে না, সব সময় ভয়ে ভয়ে থাকে। যে কেউ বুঝি ডাকাতি করে ফেললো, খুন করে ফেললো, ছিনতাই করে ফেললো। রূপা বলল, আব্বু চলো বাসার ভিতরে যাই। তোমরা বাইরে থেকে মনে হচ্ছে সব গল্প শেষ করে ফেলবে। মতিন বলল, হ্যাঁ ঠিকই বলেছ, চলো ভেতরে যাই। বাসার ভেতর থেকে 2 জন লোক এসে শাহেদ আর রূপার সুটকেস, ব্যাগ এসব নিয়ে বাসার ভেতরে যেতে থাকে। মতিন শাহেদ আর রূপাকে নিয়ে তাদের পিছনে পিছনে বাসার ভিতরে এসে ঢুকলো। ঘরের ভেতরে পা দিতেই রূপার খুব বিচিত্র একটা অনুভূতি হয়। হঠাৎ করে মনে হলো ঘরটা খুব ঠান্ডা। তার সারা শরীর কেমন যেন কাঁটা দিয়ে ওঠে। শুধু তাই না, রূপার হঠাৎ মনে হলো কেউ একজন তার দিকে তাকিয়ে আছে। রূপা মাথা ঘুরিয়ে চারিদিকে তাকালো। কেউ তার দিকে তাকিয়ে নেই, কিন্তু তারপরেও কি ভয়ঙ্কর বাস্তব অনুভূতি। বাসাটি খুব সুন্দর করে সাজানো, দামি সেগুন কাঠের ফার্নিচার, দেয়ালে তেল রঙের ছবি। শাহেদ একটা ছবির সামনে দাঁড়িয়ে বলল, এটা কার পোর্ট্রেট? মতিন কয়েক পা এগিয়ে গিয়ে শাহেদের পাশে দাঁড়িয়ে বলল, সেলিমের। এই বাসার যে মানুষটি মারা গিয়েছিল সেই সেলিম। শাহেদ বলল, কি সুন্দর পোর্ট্রেট। হ্যাঁ, প্যারিসে করিয়েছিল, অসম্ভব ভালো কাজ। রূপা শাহেদ আর মতিনের পাশে গিয়ে দাঁড়িয়ে পোর্ট্রেটের দিকে তাকাতেই কেমন যেন চমকে উঠল। পোর্ট্রেটে 23-24 বছরের একটা ছেলের ছবি, মাথায় এলোমেলো ঝাঁকড়া চুল, অস্বাভাবিক তীক্ষ্ণ চোখ এবং মুখে এক ধরনের ক্রূর হাসি। রূপা কেমন জানি সম্মোহিতের মতো ছবিটার দিকে তাকিয়ে থাকে। তার মনে হতে থাকে, এলোমেলো চুলের এই নিষ্ঠুর চেহারার মানুষটি বুঝি ছবি নয়, এটি যেন একটা জীবন্ত মানুষ, যেন সত্যি সত্যি ক্রূর একটা হাসি দিয়ে তার দিকে তাকিয়ে আছে। রূপা কেমন জানি শিউরে উঠে একপাশে সরে গেল। তার মনে হতে থাকে মানুষটি বুঝি হঠাৎ করে ছবির ভেতর থেকে বের হয়ে আসবে। রূপা সরে যাবার পরেও ছবির মানুষটি তার দিকে তাকিয়ে রইল। ঘরের কোথাও গিয়ে এই মানুষটির দৃষ্টি থেকে সরে যাবার উপায় নেই। রূপা হঠাৎ করে বিচিত্র এক ধরনের অস্বস্তি অনুভব করতে থাকে। মতিন এসে রূপার কাছে এগিয়ে এসে বলল, এসো মা, তোমাকে তোমার ঘর দেখিয়ে দেই, চলেন। রূপা এই ঘর থেকে সরে যাবার সুযোগ পেয়ে খুশি হয়ে উঠল। মতিনের কথা সত্যি, এই বাসার ভেতরটুকু বাইরের থেকেও সুন্দর। যিনি থাকতেন তার রুচি চমৎকার, সবকিছুতেই সেটা বোঝা যায়। হঠাৎ করে সে চলে গেছে, কিন্তু তার দৈনন্দিন জীবনের সবকিছু এখানে রেখে গেছে। রূপার ঘরটি বড়, জানালা দিয়ে বাইরে বিস্তৃত হ্রদ দেখা যায়। ঘরের মেঝেতে রঙিন ছোট ছোট কার্পেট বিছানো, বড় খাট, মাথার কাছে তাকে বই সাজানো, শুয়ে শুয়ে বই পড়া যাবে। একপাশে ছোট ড্রেসিং টেবিল, লেখাপড়া করার জন্য একপাশে একটা ডেস্ক আর একটা সুদৃশ্য চেয়ার। ঘরে ঢুকলেই মন ভালো হয়ে যায়। তবে ঘরের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে দেয়ালে লাগানো বিশাল আয়না। এত সুন্দর আয়না রূপা আগে কখনো দেখেছে বলে মনে পড়ে না। রূপা মুগ্ধ দৃষ্টিতে আয়নায় নিজের দিকে তাকিয়ে রইল। মতিন বলল, ঘর পছন্দ হয়েছে মা? হ্যাঁ চাচু, পছন্দ হয়েছে। আয়নাটা কি সুন্দর, বেলজিয়াম থেকে এনেছে। এত বড় আয়না আনা কি সোজা কাজ? বড় লোকের শখ বলে কথা। শাহেদ বলল, দামি আয়না, কোনো সন্দেহ নেই, আমাকে দেখতেও এখানে ভালো লাগছে। হ্যাঁ, মতিন হা হা করে হেসে বলল, এই আয়নায় সবাইকে ভালো দেখায়। শাহেদ জানতে চাইল, আমার ঘর কোনটা? সব মিলিয়ে এখানে 4টা বেডরুম, তুই বেছে নে কোথায় থাকবি। আয় তোকে বেডরুম গুলো দেখাই। সবগুলো ঘর দেখে
শাহেদ ঠিক রূপার বেডরুমের পাশের বেডরুমটি বেছে নিল। এই ঘরটি থেকেও আদিগন্ত বিস্তৃত হ্রদটিকে দেখা যায়। জানালা খুললেই ঘরের ভেতরে উথাল-পাথাল বাতাস হুটোপুটি খেতে থাকে। রাতের খাবারটি হলো চমৎকার। বড় ডাইনিং টেবিলে সুন্দর করে সব সাজিয়ে দিয়েছে। শাহেদ রূপাকে মানুষ করতে গিয়ে যে কাজে ব্যর্থ হয়েছে সেটি হচ্ছে তাকে মাছ খেতে শেখানো। খাবার টেবিলে কোনো মাছ নেই তাই। রূপার মুখে হাসি। খাওয়া শেষ হবার পর মতিন বিদায় নিয়ে চলে গেল। ভোরবেলা সে আবার খোঁজ নিতে আসবে। রূপা আর শাহেদ মিলে তাদের কয়েকদিনের বাসাটি ঘুরে ঘুরে দেখল। তাদের সবচেয়ে পছন্দ হলো লাইব্রেরি ঘরটি। ঘরের ছাদ থেকে নিচ পর্যন্ত শুধু বই আর বই। রূপা বইগুলো দেখল। বেশিরভাগই কটমটে প্রবন্ধের বই, বেশিরভাগই ইংরেজি। এক কোনায় একটা দামি সাউন্ড সিস্টেম, সুইচ টিপে দিতেই পাশ্চাত্য একটি ক্লাসিক্যাল মিউজিক বাজতে থাকে। এখানে যে মানুষটি ছিল তার রুচির ছাপ এখানেও রয়ে গেছে। লাইব্রেরির মাঝামাঝি খুব আরামদায়ক একটা চেয়ার, আধশোয়া হয়ে পা তুলে দেবার একটা ব্যবস্থা আছে। রূপা চেয়ারটিতে বসে পা তুলে দিয়ে বলল, আব্বু, এই চেয়ারটা আমার, আগে থেকে রিজার্ভ করে রাখলাম। শাহেদ মাথা নেড়ে বলল, ওসব চলবে না, যে আগে আসবে তার। তাহলে কেমন করে হবে? তুমি ঘুম থেকে ওঠো শেষ রাতে, তোমার সাথে কে পারবে? তুইও ওঠ, তোকে নিষেধ করেছে কে? পৃথিবীর মাঝে যেসব ভালো জিনিস আছে তার একটা হলো ঘুম, আমি সেটা ছেড়ে দেব? যত ভালোই হোক, বেশি কোনোটাই ভালো না। রসমালাই খেতে খুব ভালো, একদিন 2 কেজি রসমালাই খেয়ে দেখিস তোর কি অবস্থা হয়। রূপা তার আব্বুকে ছোট একটা ধাক্কা দিয়ে বলল, ইস আব্বু, তুমি যে কি বাজে কথা বলতে পারো! কেমন করে তুমি অফিসে কাজকর্ম করো বুঝতেই পারি না। শাহেদ চোখ পাকিয়ে বলল, আমরা এখন ভ্যাকেশনে, খবরদার অফিসের কথা মুখে আনবি না, ঘাড় ভেঙে ফেলবো। রাত্রিবেলা বিছানায় শুয়ে শুয়ে রূপা তার মাথার কাছে রাখা বইগুলো থেকে একটা বই টেনে নেয়। ইংরেজি বই। নাম প্রাচীন প্রেত চর্চা। বইয়ের নানা ধরনের ছবি। এই রাত্রিবেলা সেগুলো দেখে রূপার কেমন জানি গায়ে কাঁটা দিয়ে ওঠে। সে তাড়াতাড়ি বইটা রেখে দিয়ে তার নিজের একটা বই টেনে নিল। এটা এটা রোমান্টিক উপন্যাস। নায়ক এবং নায়িকা কি করবে সেটা আগে থেকে অনুমান করা যায়, তাই পড়তে বেশ লাগে। শোয়ার আগে শাহেদ রূপাকে দেখতে এলো, জিজ্ঞেস করলো, রাত্রে ভয় পাবি না তো? যদি ভূত টুত না আসে ভয় পাবো না। এলেও ভয় পাস নে, আমি পাশের ঘরে, দরজা খোলা, ডাক দিলেই চলে আসবো। ভূতের বাবার 12টা বাজিয়ে ছেড়ে দেবো। ঠিক আছে আব্বু, একলা থেকে আমার অভ্যাস আছে। গভীর রাতে রূপার ঘুম ভেঙে গেল। ঘরের ভেতর মনে হচ্ছে কনকনে শীত, কিন্তু রূপার সেজন্য ঘুম ভাঙেনি। তার ঘুম ভেঙেছে অন্য কোনো কারণে, কিন্তু কারণটা কি সে ধরতে পারছে না। তার কেন জানি মনে হতে থাকে খুব অশুভ একটা ব্যাপার ঘটেছে, কোনো একটা ভয়ঙ্কর মন খারাপ করা ব্যাপার, কিন্তু সেটা কি সে ধরতে পারছে না। কম্বল মুড়ি দিয়ে শুয়ে অকারণে সে ভয়ে ঠকঠক করে কাঁপতে থাকে। একবার তার ইচ্ছে করে আব্বুকে ডাকে, কিন্তু তার সাহস হলো না। কম্বলের ফাঁক দিয়ে বাইরে তাকালো। ঘরের ভেতর আবছা অন্ধকার, শুধু আয়নাটায় এক ধরনের ঔজ্জ্বল্য। মনে হয় এটি বুঝি আয়না নয়, এটি একটি অশরীরী জগতের দরজা। এর অন্য পাশে অন্য একটি অশুভ জগৎ। অসংখ্য অশরীরী প্রাণী যেন এই দরজার সামনে দাঁড়িয়ে আছে, ঘরের দরজা ভেঙে এই পৃথিবীতে প্রবেশ করার জন্য অপেক্ষা করছে। রূপা কম্বল দিয়ে নাক মুখ ঢেকে শুয়ে রইল। তার মনে হতে লাগলো ঘরের ভেতরে কেউ একজন দীর্ঘশ্বাস ফেলছে, অতৃপ্ত কোনো একজন মানুষের দীর্ঘশ্বাস, বুক ভাঙা দীর্ঘশ্বাস। রূপা তার ভেতরে কম্বল দিয়ে নিজেকে আপাদমস্তক ঢেকে থরথর করে কাঁপতে লাগলো। নাস্তার টেবিলে শাহেদ জিজ্ঞেস করলো, রূপা, রাতে ভালো ঘুম হয়েছিল? হ্যাঁ, রূপা তার টোস্টে মাখন লাগাতে লাগাতে বলল, তবে তবে কি? রাত্রে যখন ঘরে ভূত এসেছিল তখন একবার ঘুম ভেঙে গিয়েছিল। শাহেদ হাসি হাসি মুখে বলল, এসেছিল নাকি ভূত? কেন এসেছিল? ভোট চাইতে? ভূতদের ওয়ার্ড কমিশনার ইলেকশন হচ্ছে নাকি? রূপা গম্ভীর মুখে বলল, না আব্বু, মোটেও ঠাট্টা না। গভীর রাতে আমার ঘুম ভেঙে গিয়েছিল। ঘরের মাঝে তখন নিঃশ্বাসের শব্দ, আয়নাটা থেকে আলো বের হচ্ছে। শাহেদ হা হা করে হাসল। তখনও তখন রূপারও পুরো ব্যাপারটা হাস্যকর মনে হতে থাকে। তারপরও সে চেষ্টা করল,
তুমি আমার কথা বিশ্বাস করছো না? কে বললো বিশ্বাস করছি না? তাহলে তাহলে কি? তোমার মেয়ের ঘরে ভূত হাঁটাহাঁটি করে লম্বা লম্বা দীর্ঘশ্বাস ফেলছে, সেটা শুনে তোমার দুশ্চিন্তা লাগছে না? লম্বা লম্বা দীর্ঘশ্বাস ফেলে দুঃখী ভূতেরা, এদেরকে ভয় পাওয়ার কিছু নেই। যদি খ্যাপা কিংবা বদরাগী ভূত আসে তখন দেখা যাবে। এরকম সময়ে গেটে গাড়ির শব্দ হলো। শাহেদের বন্ধু মতিন চলে এসেছে। ভূতের আলোচনাটা আপাতত বন্ধ হয়ে গেল। শাহেদ যদিও বলেছিল সে দিনরাত বিছানায় শুয়ে শুয়ে গল্প বই পড়বে, কিন্তু দেখা গেল হ্রদ এবং পুরনো বন্ধুকে পেয়ে তার নানা রকম শখ জাগিয়ে উঠছে। মাছ ধরার নানা রকমের সরঞ্জাম কোথায় পাওয়া যায় সেটা নিয়ে আলোচনা শুরু হলো। দুপুরবেলার দিকে দুই বন্ধুকে গভীর মনোযোগ দিয়ে ছিপ পেতে মাছ ধরতে দেখা গেল। রূপা এর আগে কখনো কাউকে ছিপ দিয়ে মাছ ধরতে দেখেনি। ব্যাপারটা কিভাবে করা হয় দেখার জন্যে সে প্রথমে খানিকটা কৌতূহল নিয়ে অপেক্ষা করলো, কিন্তু কিছুক্ষণের মাঝেই আবিষ্কার করলো পৃথিবীতে এর চাইতে নিরুত্তেজক কোনো ব্যাপার হতে পারে না। দুইজন বয়স্ক মানুষ একটি কথাও না বলে কিভাবে ঘন্টার পর ঘন্টা ফাতনার দিকে তাকিয়ে ধৈর্য ধরে বসে থাকতে পারে, রূপা সেটা ভেবেই পেল না। খানিকক্ষণ গাছের ছায়ায় বসে থেকে শেষ পর্যন্ত রূপা আবার ভিতরে ফিরে যায়। বিছানায় আধশোয়া হয়ে তার আব্বুর যে জিনিসটা করার কথা ছিল রূপা সেটাই করতে শুরু করে। একটা বই খুলে বসে। বইটি খানিকটা ঢিলেঢালা প্রকৃতির, পড়তে পড়তে কখন ঘুমিয়ে পড়লো তার মনে নেই। ঘুম ভাঙলো ঝুম দুপুরে, যখন কিছুক্ষণের জন্য সবকিছু কেমন যেন মন্থর হয়ে আসে। রূপা জানালার কাছে দাঁড়িয়ে দেখলো আব্বুর বাল্যবন্ধু মতিন নেই। আব্বু একা গভীর মনোযোগ দিয়ে ফাতনার দিকে তাকিয়ে আছেন, তবে আগের মতো শির দ্বারা সোজা নয়, খানিকটা হেলিয়ে পড়েছেন। রূপা বাইরে যাবে কিনা চিন্তা করলো, কিন্তু তার কেমন যেন আলস্য লাগলো। এটা আসলেই পোড়া বাড়ি কিনা কে জানে, কিন্তু পুরো বাসাটায় কেমন জানি একটা ছমছমে ভাব আছে। রাতের বেলা ঠিক বোঝা যায়নি, কিন্তু ভর দুপুরে সেটা কেমন জানি স্পষ্ট হয়ে এসেছে। রূপা বিছানায় হেলান দিয়ে মাথার কাছে তাক থেকে গত রাতের বইটা টেনে নেয়। প্রাচীন প্রেতচর্চার উপরে বই। রাত্রিবেলা দেখতে ভয় ভয় করছিল, ভর দুপুরে দেখতে কোনো অসুবিধা নেই। বইটা খুলতেই হঠাৎ টুক করে একটা কাগজ নিচে পড়লো। রূপা নিচু হয়ে কাগজটা তুলে নেয়। রুল টানা একটা ভাঁজ করা কাগজ। ভাঁজ খুলতেই দেখা গেল একজনের কাঁচা হাতে লেখা। রূপা কৌতূহল নিয়ে পড়ে। দুই হাত মুষ্টিবদ্ধ, ডান হাতের ওপর বাম হাত, বুকের উপর ক্রস করে চেপে রাখো। চোখ বন্ধ করে ৩৭ বার মৃত মানুষের নাম উচ্চারণ করো। চোখ খুলে আয়নার দিকে তাকাও। দৃষ্টি নিবদ্ধ করো বহুদূরে। পেছনের দৃশ্য ঝাপসা হয়ে মিলিয়ে যাবে। তখন আয়নায় নিজের মুখের দিকে তাকাও। মৃত মানুষের মুখ দেখতে পাবে। নিশিরাত্রিতে অনুজ্জ্বল আলো সবচেয়ে কার্যকরী পদ্ধতি। রূপা খানিকটা বিস্ময় নিয়ে হাতে লেখা কাগজটির দিকে তাকিয়ে থাকে। কে লিখেছে এটা? কেন লিখেছে? একজন মৃত মানুষের নাম ৩৭ বার উচ্চারণ করলেই তাকে দেখা যাবে। চেষ্টা করে দেখবে? রূপা বড় বেলজিয়াম কাচের তৈরি আয়নার সামনে দাঁড়িয়ে দুই হাত বুকের উপর চেপে ধরে চোখ বন্ধ করলো। একজন মৃত মানুষের নাম ৩৭ বার উচ্চারণ করতে হবে। কে আছে পরিচিত মৃত মানুষ? এই বাসায় থাকতো যে মানুষটি, তাকে ডাকলে কেমন হয়? রূপা মনে মনে উচ্চারণ করলো, সেলিম, সেলিম, সেলিম করে আঙুলে হিসেব করে ৩৭ বার ডেকে রূপা চোখ খুলে তাকালো। আয়নার সামনে সে দাঁড়িয়ে আছে। না, কোনো মৃত মানুষের মুখ নয়। আয়নায় তার নিজের মুখই দেখা যাচ্ছে। রূপা নিজের মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ চমকে ওঠে। তার নিজেকে হঠাৎ করে অপরিচিত মানুষের মতো লাগছে কেন? সে বিস্ফারিত চোখে নিজের মুখের দিকে তাকিয়ে থাকে। মুখের আদল বদলে যাচ্ছে তার। এলোমেলো চুল বাতাসে উড়ছে। ধীরে ধীরে তার মুখমণ্ডল পাল্টে যাচ্ছে কঠিন একটা মুখে। চোখের দৃষ্টি তীব্র, মনে হয় শুধুমাত্র দৃষ্টি দিয়েই বুকের ভেতর ছিন্ন ভিন্ন করে দেবে। মুখের কোণায় নিষ্ঠুর ক্রূর একটা হাসি। কে এই মানুষটি? কোথা থেকে এসেছে? হঠাৎ করে অমানুষিক একটা আতঙ্ক এসে ভর করে রূপার উপরে। চাপা একটা আর্তচিৎকার করে দুই হাতে মুখ ঢেকে ফেলল সে। তার নিজের মুখের দিকে তাকানোর সাহস নেই আর। কয়েক মুহূর্ত স্থির থেকে হয়ে দাঁড়িয়ে রইল সে। ফিসফিস করে নিজেকে বলল, ভুল দেখছি আমি, ভুল, ভুল। আবার চোখ খুলে তাকালে দেখবে কেউ নেই।
পরিষ্কার দিনের বেলা, বাইরে ঝকঝকে রোদের মাঝে ভয়ের কিছু নেই, ভয়ের কিছু থাকতে পারে না। রূপা আবার চোখ খুলে নিজের দিকে তাকালো। সত্যিই কেউ নেই। সে আয়নার সামনে দাঁড়িয়ে আছে, ভীত এবং আতঙ্কিত। রূপা কাগজটা বইয়ের নিচে চাপা দিয়ে ঘর থেকে বের হয়ে এলো। তার শরীর তখনও থরথর করে কাঁপছে। রূপা যখন হ্রদের তীরে পৌঁছালো তখন সেখানে তুলকালাম কাণ্ড ঘটছে। সাহেদের ছিপে একটা বিশাল মাছ আটকা পড়েছে। সুতো টেনে সেই মাছ হ্রদের ভেতরে ছুটে যাচ্ছে, কড়কড় শব্দ করে হুইল ঘুরছে। শক্ত করে ছিপ ধরে রেখে সাহেদ হুইল ঘুরিয়ে খেলিয়ে মাছটাকে কাছে আনার চেষ্টা করছে। কাজটি নিশ্চয়ই সহজ নয়। একটু অসতর্ক হলেই সুতো ছিঁড়ে মাছ ছুটে পালিয়ে যাবে। প্রায় মিনিট 10 খেলিয়ে সাহেদ শেষ পর্যন্ত মাছটাকে তুলে আনে। বিশাল একটা মৃগেল মাছ। খাবি খেতে খেতে ছটফট করছে। সাহেদ রাজ্য জয় করার ভঙ্গি করে মাছটির কানকো ধরে উঁচু করে রূপাকে বলল, দেখলি দেখলি কিভাবে ধরেছি? রূপা এসেছিল তার নিজের কথা বলতে, কিন্তু এখন মাছ ধরার উত্তেজনায় সেটা বলার সুযোগ পেল না। ক্যামেরা আনা হলো এবং মাছটিকে নানা ভঙ্গিতে ধরে ছবি তোলা হলো। ছিপ দিয়ে এত বড় একটা মাছ ধরার পর সেটা নিশ্চয়ই সবাইকে দেখানোর ইচ্ছে করে। কাজেই কিছুক্ষণের মাঝেই সাহেব রূপাকে এবং সেই বিশাল মৃগেল মাছ নিয়ে তার বন্ধু মতিনের বাসায় রওনা হলো। মৃগেল মাছটিকে দেখিয়ে কেটে কুটে রান্না করে খেয়ে সাহেব যখন রূপাকে নিয়ে তার বাসায় ফিরে এলো তখন গভীর রাত। ঘরে ঢুকে সাহেদ হঠাৎ জিজ্ঞেস করলো, রূপা, মা, তুই আজকে হঠাৎ এত চুপচাপ কেন? রূপা দুর্বল ভাবে মাথা নেড়ে বলল, না, কিছু না। কিছু না মানে কি? সাহেব ভুরু কুঁচকে বলল, তোর শরীর খারাপ নাকি? না, শরীর ঠিকই আছে। তাহলে? না, মানে ইতস্তত করে সে বলেই ফেললো, দুপুরবেলা আজকে হঠাৎ ভয় পেয়েছিলাম। সাহেব অবাক হয়ে বলল, কি দেখে ভয় পেয়েছিলি? আয়নায় একটা মানুষ। আয়নায় মানুষ? সাহেব কিছু বুঝতে পারল না। মাথা নেড়ে বলল, কোন আয়নায়? কি মানুষ? রূপা একটু বিষণ্ণ মুখে বলল, বইয়ের ভিতরে হাতে লেখা কাগজ ছিল, সেই কাগজে লেখা ছিল। কি লেখা ছিল? লেখা ছিল, কোনো মৃত মানুষের নাম ৩৭ বার বললে তাকে আয়নায় দেখা যাবে। সাহেব কঠিন মুখে বলল, আর তুই ৩৭ বার কারো নাম বলে সেই মানুষটিকে দেখেছিস? রূপা মাথা নাড়ল। সাহেব হাল ছেড়ে দেবার ভঙ্গিতে মাথা নেড়ে বলল, তুই আমাকে এই কথাটা বিশ্বাস করতে বলিস? রূপা কাতর গলায় বলল, আব্বু, তুমি বিশ্বাস করো, আমি সত্যি সত্যি দেখেছি। কাকে দেখেছিস? এই বাসায় যে মানুষটি মারা গিয়েছিল তাকে, নাম মনে হয় সেলিম। সাহেব কি বলবে বুঝতে পারল না। এক ধরনের বিস্ময় নিয়ে সে রূপার দিকে তাকিয়ে রইল। রূপা করুণ মুখে বলল, আব্বু, হতে পারে পুরো জিনিসটা ভুল, কিন্তু আব্বু, তুমি বিশ্বাস করো, আমার ভয়টা ভুল না, আমার ভয়টা সত্যি। সাহেব এগিয়ে গিয়ে রূপাকে শক্ত করে ধরে বলল, ধুর পাগলি মেয়ে, ভয় পাবার কি আছে, আমি আছি না? রূপা ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠে বলল, আমার ভয় করছে আব্বু, আমি আজকে তোমার সাথে ঘুমাবো। ঠিক আছে, আমি আর এই ঘরে থাকবো না, তোমার ঘরে থাকবো। সাহেদ হেসে বলল, তুই যদি চাস তাহলে তাই করিস, কিন্তু আমি একটা কথা বলি। কি কথা? কখনো কোনো কিছু নিয়ে ভয় পেলে সেটাকে পাশ কাটিয়ে যেতে হয় না, তার মুখোমুখি হতে হয়। নিজের কাছে প্রমাণ করতে হয় ব্যাপারটি মিথ্যা। তুই যদি এখন এই ঘরে না ঘুমিয়ে আমার ঘরে ঘুমাস তাহলে সারা জীবনের জন্য ভীতু হয়ে যাবি। রূপা প্রশ্নের ভঙ্গিতে সাহেদের দিকে তাকালো, জিজ্ঞেস করলো, তার মানে কি? তোকে আজকে এই ঘরেই ঘুমাতে হবে। রূপা ভয় পেয়ে মাথা নাড়ল, না, তোর কোনো ভয় নেই, তোকে একা থাকতে হবে না, আমি তোর সাথে থাকবো। রাত্রে আমার সাথে ঘুমাবে তো? হ্যাঁ, রাত্রে তোর সাথেই ঘুমাবো। সবসময় আমার সাথে থাকবে তো? সবসময় তোর সাথে থাকবো। রূপার মুখে একটু হাসি ফুটলো, বলল, ঠিক আছে তাহলে। রূপা বিছানায় শুয়েছে, সাহেব তার পাশে বালিশে হেলান দিয়ে একটা বই পড়ছে। বেশ রাত হয়েছে। খুব সহজে রূপার চোখে ঘুম আসেনি। অনেকক্ষণ বিছানায় শুয়ে ছটফট করে শেষ পর্যন্ত শান্ত হয়ে ঘুমিয়ে গেছে। সাহেব এক ধরনের স্নেহ নিয়ে মেয়েটির দিকে তাকালো। দেখতে দেখতে কত বড় হয়ে গেছে। 15 বছরের বাড়ন্ত মেয়ে, কিন্তু ভেতরে ভেতরে কোথায় জানি এখনো একটা বাচ্চা মতো। এই ভয় পাওয়ার ব্যাপারটাই ধরা যাক। এত বড় একজন মানুষ কি দিন দুপুরে এরকম ভয় পেতে পারে? সাহেব আপন মনে একটু হেসে আবার তার বইয়ে মন দিল। রূপা ঘুমের ঘোরে কিছু একটা বলে বিছানায় পাশ ফিরে শুলো। সাহেব কম্বলটা দিয়ে তাকে ভালো করে ঢেকে দেয়।
শাহেদ হঠাৎ লক্ষ্য করে ঘরটা কেমন জানি অস্বাভাবিক ঠান্ডা। শুধু যে ঠান্ডা তাই নয়, ঘরটা কেমন জানি বিচিত্র এক ধরনের নিস্তব্ধতা। শাহেদ এক ধরনের বিস্ময় নিয়ে লক্ষ্য করে হঠাৎ করে তার কেমন জানি অস্থির লাগছে। ভেতরে ভেতরে একটা চাপা ভয় আর আতঙ্ক এসে ভর করতে শুরু করেছে। শাহেদ জোর করে মাথা থেকে সবকিছু সরিয়ে দিয়ে তার বইয়ে মন দিল। আর ঠিক তখন খুব কাছে কোথাও একটা দীর্ঘশ্বাস শুনতে পেল। শাহেদ চমকে উঠে মাথা তুলে তাকালো। তার স্পষ্ট মনে হলো কেউ একজন সামনে থেকে সরে গেছে, কিন্তু এখানে সরে যাবার কোনো জায়গা নেই। পুরোটাই তার মনের ভুল। শাহেদ জোর করে নিজেকে শান্ত রাখার চেষ্টা করে। রূপার মতো সেও যদি ভয় পেতে শুরু করে তাহলে তো মুশকিল। ঠিক তখন দূরে কোনো একটা ঘরে দরজা খোলার শব্দ হলো। শাহেদ চাপা গলায় জিজ্ঞেস করলো, কে? কোনো উত্তর নেই, কিন্তু সে স্পষ্ট পায়ের শব্দ শুনল। এত রাত্রে কে আসবে এখানে? বাসার বয় বাবুর্চি এবং ড্রাইভার নিচের ঘরে থাকে। উপরে ওঠা সিঁড়িটা সে নিজের হাতে বন্ধ করে এসেছে। শাহেদ আবার অন্য একটা দরজা খোলার শব্দ শুনল, এবারে ঠিক পাশের ঘরে। ক্যাচ ক্যাচ শব্দ করে দীর্ঘ সময় নিয়ে দরজাটি খুলল। আবার ক্যাচ ক্যাচ শব্দ করে দরজাটি বন্ধ হলো। শাহেদ রূপার দিকে তাকালো। শান্ত হয়ে গুটিসুটি মেরে ঘুমাচ্ছে মেয়েটি। সে বিছানা থেকে উঠে দাঁড়ালো। পাশের ঘরে কে এসেছে দেখা দরকার। শাহেদ ঘরের দরজা খুলে পাশের ঘরে গেল। ঘরটি খালি, কেউ কোথাও নেই। কি আশ্চর্য! সে কি স্পষ্ট শুনতে পেল কেউ একজন দরজা খুলে এসে ঢুকেছে। শাহেদ খানিকটা হতচকিত হয়ে আরো কয়েক পা অগ্রসর হয়ে ঘরের মাঝামাঝি এসে দাঁড়ালো, এবং তখন হঠাৎ করে রূপার ঘরের দরজাটি শব্দ করে বন্ধ হয়ে গেল। স্পষ্ট মনে হলো কেউ একজন টেনে দরজাটি ভিতর থেকে বন্ধ করে দিয়েছে। শাহেদ ছুটে গিয়ে দরজার পাল্লা ধরে টেনে খোলার চেষ্টা করলো, কিন্তু সেটা শক্ত করে বন্ধ। ভেতরে রূপা একা। শাহেদ দরজায় হাত দিয়ে শব্দ করে চিৎকার করে ডাকতে থাকে, রূপা, রূপা। ভেতরে হুটোপুটির মতো এক ধরনের শব্দ হলো। মনে হলো ফিসফিস করে চাপা গলায় কেউ কথা বলছে। শাহেদ আবার দরজায় ধাক্কা দিল, এবং ঠিক তখন ভিতরে রূপার ভয়ঙ্কর আর্তচিৎকার শুনতে পেল। শাহেদ ভয়ে আতঙ্কে পাগলের মতো হয়ে গেল। সমস্ত শক্তি দিয়ে দরজায় ধাক্কা দিতে দিতে চিৎকার করতে থাকে, রূপা, রূপা, মা, দরজা খুলে দে। শাহেদ শুনতে পেল ভেতরে রূপা আকুল হয়ে কাঁদছে। কাঁদতে কাঁদতে বলছে, পারবো না আব্বু। কেন পারবি না? দরজার সামনে দাঁড়িয়ে আছে, আমাকে যেতে দেবে না। ভয়ঙ্কর আতঙ্কে রূপা চিৎকার করতে থাকে, অমানুষিক চিৎকার। শাহেদ দরজায় আবার ধাক্কা দিল। শক্ত কাঠের দরজা, সে ভাঙতে পারবে না। এটা ভাঙার জন্য শাবল, কুড়াল কিছু একটা লাগবে। শাহেদ ছুটে সিঁড়ির কাছে গিয়ে দরজা খুলে চিৎকার করতে করতে নিচে নামতে থাকে। বাবুর্চির ঘরের সামনে গিয়ে দরজায় ধাক্কা দিতেই ভীত মুখে সে দরজা খুলে দিল। কাপা গলায় বলল, কি হয়েছে সাহেব? একটা কুড়াল না হলে শাবল, তাড়াতাড়ি। কেন সাহেব? দরজা ভাঙতে হবে। শাহেদ অধৈর্য হয়ে বলল, তাড়াতাড়ি, আমার মেয়ে আটকা পড়েছে। বাবুর্চি থরথর করে কাঁপতে কাঁপতে বলল, লা ইলাহা ইল্লাল্লাহ। শাহেদ চিৎকার করে বলল, তাড়াতাড়ি দাও, কোথায় আছে? দানও এসেছে সাহেব, এই বাড়িতে দানও থাকে, আমি জানি। ছাড়বে না, কাউকে ছাড়বে না। সাহেব বাবুর্চির কাঁধ আঁকড়ে ঝাঁকুনি দিতে দিতে হিংস্র গলায় বলল, এক্ষুনি দাও আমাকে, না হলে তোমাকে আমি খুন করে ফেলবো। দেই সাহেব, দেই। বাবুর্চি কাঁপতে কাঁপতে স্টোর রুম থেকে একটা লাকড়ি কাটার কুড়াল এনে দিল। শাহেদ কুড়াল নিয়ে আবার ছুটতে ছুটতে উপরে উঠে গেল। দরজার সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলল, রূপা, মা, কোনো ভয় নেই, আমি আসছি। ভেতর থেকে শুধু একটা চাপা গোঙানির মতো শব্দ শুনতে পেল শাহেদ। কুড়াল হাতে নিয়ে সে দরজাটা কোপাতে শুরু করলো। কিছুক্ষণেই ছিটকিনি ভেঙে সে ভেতরে ঢুকে যায়। ঘরের ভেতরে ভয়ঙ্কর ঠান্ডা। শাহেদের সমস্ত শরীর কাঁটা দিয়ে ওঠে। বিছানার এক কোনায় রূপা গুটিসুটি মেরে বসে আছে। তার চোখে মুখে অবর্ণনীয় আতঙ্ক। অপ্রকৃতিস্থের মতো সে থরথর করে কাঁপছে। শাহেদ একটু এগিয়ে যেতেই হঠাৎ করে পুরো বিছানাটি থরথর করে কাঁপতে থাকে। রূপা কাতর গলায় চিৎকার করে বলল, আমার ভয় করছে আব্বু, ভয় করছে। তোর কোনো ভয় নেই, আমি এসে গেছি। শাহেদ বিছানার কাছে দাঁড়িয়ে হাত বাড়িয়ে দিয়ে বলল, আয় মা, আমার কাছে। রূপা মাথা নাড়ল। আমি আসতে পারছি না আব্বু। কেন আসতে পারছিস না? আমাকে আসতে দিচ্ছে না, আমাকে ধরে ফেলেছে আব্বু, ধরে ফেলেছে।
রূপা আকুল হয়ে কাঁদতে থাকে। রূপা হঠাৎ থরথর করে কাঁপতে থাকে, তার সারা শরীরে খিঁচুনি হতে থাকে, হাত পায়ের আঙুলগুলো বাঁকা হয়ে আসে, মুখ থেকে ফেনা বের হয়ে আসে। সে বিছানায় লম্বা হয়ে পড়ে যায়, সারা শরীর মোচড় দিতে থাকে। দেখে মনে হয় কেউ যেন তার পলকা শরীরটাকে ধরে মুচড়ে দিচ্ছে। ভয়ঙ্কর যন্ত্রণায় সে আর্তনাদ করতে থাকে। শাহেদ রূপার কাছে যেতে চাইলো, কিন্তু হঠাৎ করে বইয়ের তাক থেকে একটা ভারী বই ছুটে এসে তার মুখে আঘাত করলো। এক মুহূর্তের জন্য শাহেদ চোখে অন্ধকার দেখলো। শাহেদ শক্ত হাতে কুড়ালটা ধরে চারিদিকে তাকালো। ঘরে কাউকে দেখতে পাচ্ছে না, কিন্তু স্পষ্ট বোঝা যায় কেউ একজন আছে। শাহেদ ফিসফিস করে বলল, আমার মেয়েকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমার মেয়েকে। চাপা একটা হাসির শব্দ শুনতে পেল শাহেদ, এবং হঠাৎ করে টেবিল ল্যাম্পটা ছিটকে নিচে পড়ে মুহূর্তে ঘর অন্ধকার হয়ে যায়। কয়েক মুহূর্ত কিছু দেখতে পায় না শাহেদ। অন্ধকারে চোখ অভ্যস্ত হবার পর আবছা আবছা ভাবে আবার সবকিছু দেখতে পেল। বিছানায় শুয়ে থরথর করে কাঁপছে রূপা, দেয়ালে বড় আয়না, এবং ঘরের মাঝামাঝি জমাট বাঁধা অন্ধকারের মাঝে কেউ একজন দাঁড়িয়ে আছে। শাহেদ আবার ফিসফিস করে বলল, ছেড়ে দাও আমার মেয়েকে, আল্লাহর কসম লাগে। ঘরের ভেতরে হঠাৎ যেন বাতাসের একটা হলকা ছুটে গেল। দীর্ঘশ্বাসের মতো শব্দ করে কেউ যেন টানা গলায় বলল, না, না, না। ঘরের মাঝামাঝি জমাট বাঁধা অন্ধকারটি হঠাৎ নড়ে ওঠে। শাহেদ দেখতে পেল সেটি রূপার দিকে এগিয়ে যাচ্ছে। রূপার সমস্ত শরীরটি থরথর করে কাঁপছে। আবছা অন্ধকারে দেখা যায় শরীরটি বিছানা থেকে খানিকটা উপরে উঠে এসেছে, মনে হয় বাতাসে ভাসছে। শাহেদ আবার রূপার কাছে এগিয়ে যাবার চেষ্টা করলো, কিন্তু তার আগেই বইয়ের তাক থেকে বইগুলো তার দিকে ছুটে আসে। প্রচন্ড আঘাতে তার মুখ কেটে যায়, সে ছিটকে নিচে গিয়ে পড়লো। কোনো মতে সে উঠে দাঁড়ালো। টলতে টলতে আবার সে সামনে এগিয়ে যাবার চেষ্টা করলো, কিন্তু একটা চেয়ার হঠাৎ সশব্দে প্রায় উড়ে এসে তাকে প্রচন্ড আঘাত করে ফেলে দিল। ওঠার চেষ্টা করলো শাহেদ, কিন্তু উঠতে পারল না। একটা ভয়ঙ্কর হতাশা এসে হঠাৎ শাহেদকে গ্রাস করে। ভয় নয়, আতঙ্ক নয়, একটি গভীর বেদনা। তার আদরের মেয়েটাকে কি তাহলে সে বাঁচাতে পারবে না? একটা বিদেহী দানব এসে তার মেয়েকে তার কাছ থেকে ছিনিয়ে নেবে। শাহেদ আয়নার সামনে উবু হয়ে পড়ে আছে। কোনো মতে আয়নাটা ধরে ওঠার চেষ্টা করলো। রূপা বলেছিল এই আয়নার সামনে দাঁড়িয়ে কোনো মৃত মানুষের নাম ৩৭ বার বললেই সে নাকি দেখা দেয়। তার কথা তখন সে বিশ্বাস করেনি। এখন কি সে বিশ্বাস করবে? হঠাৎ করে তার মালার কথা মনে পড়ল, তার ভালোবাসার স্ত্রী, রূপার জন্মদাত্রী মা। মালা কি তার মেয়েকে বাঁচাতে পারবে না? মালাকে কি সে ডেকে আনতে পারে না ৩৭ বার তার নাম উচ্চারণ করে? শাহেদ দুই হাত বুকের উপর চেপে ধরে ফিসফিস করে ডাকলো, মালা, 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 তুমি এসো, তোমার মেয়ের আজ খুব বিপদ, খুব বড় বিপদ। শাহেদ চোখ বন্ধ করে মালাকে ডাকলো, তারপর চোখ খুলে তাকালো। আবছা অন্ধকারে আয়নার মাঝে একজন মহিলার ছবি। কি আশ্চর্য! সত্যিই মালা এসেছে। শাহেদ ফিসফিস করে বলল, মালা, তুমি এসেছো? হ্যাঁ শাহেদ, তোমার মেয়ের খুব বিপদ মালা, খুব বিপদ। জানি, আমি জানি। তুমি তাকে বাঁচাও মালা, দোহাই তোমার। এই আয়নাটা তুমি ভেঙে দাও। ভেঙে দেব? হ্যাঁ, ভেঙে টুকরো টুকরো করে দাও। টুকরো টুকরো করে দেব? হ্যাঁ, এই আয়নাই হচ্ছে তার শক্তি। ভাঙো, দেরি করো না শাহেদ, তাড়াতাড়ি ভাঙো। শাহেদ হাতড়ে হাতড়ে কুড়ালটা হাতে নিয়ে কোনো মতে উঠে দাঁড়ালো। তারপর টলতে টলতে প্রচন্ড আঘাতে ছাদ সমান উঁচু বেলজিয়াম গাছের আয়নাটি ভেঙে দিল। ঝনঝন শব্দ করে কাঁচ টুকরো টুকরো হয়ে নিচে পড়লো, আর সাথে সাথে একটি অমানুষিক আর্তনাদ বাতাসের মাঝে পাক খেতে থাকে। আর্তনাদটি ধীরে ধীরে দীর্ঘশ্বাসের মতো হয়ে আসে। ঘরের মাঝে বার কয়েক প্রতিধ্বনিত হয়ে ধীরে ধীরে মিলিয়ে গেল। ঘরের মাঝে শুনশান নীরবতা, কোথাও এতটুকু শব্দ নেই। এই ঘরে কোনো জীবিত প্রাণী আছে বলে মনে হয় না। ঠিক তখন রূপা যন্ত্রণার মতো একটা শব্দ করলো। শাহেদ সাথে সাথে সম্বিত ফিরে পায়। টেবিল ল্যাম্পটা তুলে তুলে জ্বালিয়ে দিয়ে সে রূপার কাছে ছুটে গেল। রূপা বিছানায় উপুড় হয়ে পড়ে আছে। শাহেদ সোজা করে নিচের কাছে টেনে মুখে হাত বুলিয়ে ডাকে, রূপা, মা আমার। রূপা চোখ খুলে তাকালো। মাথা ঘুরিয়ে চারপাশে তাকিয়ে সে দুই হাতে শাহেদকে জড়িয়ে ধরে হঠাৎ আকুল হয়ে কেঁদে ফেলল। শাহেদ রূপার মাথায় হাত বুলিয়ে বলে, আর কোনো ভয় নেই মা, কোনো ভয় নেই।
রূপা কাঁদতে কাঁদতে বলল, তুমি কেন আমাকে একা ছেড়ে গিয়েছিলে? আর যাব না মা, কখনো যাব না। রূপা চোখ মুছে বলল, তোমার কপালে রক্ত। ও কিছু না, একটু কেটে গেছে। তুই ঠিক আছিস তো? হ্যাঁ আব্বু, আমি ঠিক আছি। তোর কি এখনো ভয় করছে? না আব্বু, আর ভয় করছে না। একটা নিঃশ্বাস ফেলে বলল, শুধু খুব টায়ার্ড লাগছে। ঠিক আছে, তাহলে তুই ঘুমিয়ে যা। আমার বুকে মাথা রেখে ঘুমিয়ে যা, আমি তোকে পাশের ঘরে নিয়ে যাই। ঠিক আছে আব্বু, বলে রূপা হঠাৎ গভীর ক্লান্তিতে চোখ বন্ধ করে ফেলল। শাহেদ ফিসফিস করে বলল, শুধু একবার চোখ খুলে তাকা। রূপা চোখ খুলে বলল, কেন আব্বু? এই ঘরে তোর আম্মু এসেছে। রূপা চোখ বড় বড় হয়ে গেল, সোজা হয়ে বলল, তুমি কেমন করে জানো? আমি ডেকে এনেছিলাম। সত্যি? হ্যাঁ, কিছু বলবি না তোর আম্মুকে? বলবো আব্বু। রূপা এদিক সেদিক তাকিয়ে কিছু বলার চেষ্টা করলো, কিন্তু বলতে পারলো না। সে ভেউ ভেউ করে কেঁদে ফেললো। কাঁদতে কাঁদতে বলল, আম্মু, তুমি আমাদের ছেড়ে চলে গেলে কেন? কেন চলে গেলে? আম্মু কি বলেছে শাহেদ আর রূপা শুনতে পেল না, কিন্তু তারা দুজনেই জানে। আম্মু বলেছে সে তাদের ছেড়ে যায়নি, সে তাদের সাথেই আছে, সবসময়ই থাকবে। শেষ।